রিজভী ভাই, আপনি যদি সিদ্ধান্ত না বদলান দলটা ভেঙে যাবে। এই দল আমি তৈরি করেছি। রিজভী ভাই, দলকেও একা তৈরি করতে পারে না। সব মানুষেরই ভেন্টিলেশনের জন্য একটা জায়গা থাকা দরকার, আর সেই জন্য একজন বন্ধু থাকা দরকার। সিনথিয়া ম্যাডামের সাথে শুধুই কি রেস্টুরেন্টে বসে লাঞ্চ করেছেন নাকি এখন হোটেলে রেস্ট নিচ্ছেন? আচ্ছা, আমি বাসায় এসে কথা বলি। জীবনটা খুব কঠিন, মানুষ চাইলেও সেটাকে সহজ করতে পারে না। কি হয়েছে তোমার? রুনা, আমি চলে যাচ্ছি। সব ঠিক আছে তো? না বাবা, কোনো কিছুই ঠিক নেই। এত প্যাচাচ্ছ কেন? সোজা সোজা বলতে পারে না? এটা আমাদের প্রাইভেট ব্যাপার। কিসের প্রাইভেট? দাও আমাকে, দাও দাও। হ্যাঁ অপু, শোন, বৌমা তো এখনো ফিরলো না। রুনা বললো যে ওর রাগ করে নাকি বের হয়ে গেছে। হ্যাঁ, রুনা আমাকে তখনই জানিয়েছে। বৌমা এখন কোথায়? বোনের বাসে গেছে? না, ওখানে যায়নি। তাহলে কোথায় গেল? জানি না মা। একটু খোঁজ কর। এইভাবে রাগ করে বাড়ি থেকে চলে যাওয়া এটা তো ঠিক না। সেটা আমি জানি মা, আমি দেখছি। কি হলো? এখানে দাঁড়িয়ে আছো কেন? স্যার, কফি দিতে বলছিলেন। ও সরি। স্যার কিছু মনে না করলে আমি একটু বের হব, সাবার যাব। কেন? না মানে বউটাকে একটু দেখে আসবো। আচ্ছা ঠিক আছে। তাহলে নাটকটা এবার হয়েই যাবে। ভালো কাজ কখনো আটকায় না আসির। ভুল বললেন নাট্যকার, ভালো কাজেরই কদর কম থাকে। কবে থেকে শুরু হবে নাটক? প্রথমে তো স্ক্রিপ্ট রিডিং, তারপর অ্যানালাইসিস, তারপরে ব্লকিং। 1-1.5 মাস তো লেগেই যাবে। আমার চরিত্রটা কি করবে? তোমার চরিত্র তো মঞ্চে আসবে না আসির। মানে তোমাকে নিয়ে সবাই কথা বলবে, তুমি তো মৃত। মৃত তাই বলে কি সে কখনো জীবিত ছিল না? কিংবা কল্পনাও তো আসতে পারে মঞ্চে। আসির, তুমি না ব্যাপারটা বুঝতে পারছো না। তোমার মৃত্যুকে কেন্দ্র করে আমার নাটক। মানে তুমি কিভাবে মরেছো, কি হয়েছিল, মৃত্যুর পর কি কি ঘটেছিল, এই নিয়ে হচ্ছে মধ্যপ্রাচ্যের শ্রমিকদের জীবনের একটা অধ্যায় তুলে ধরেছি মাত্র। আপনি মেয়ে একটা ফাউল। প্রথমে বললাম আমাকে মারবেন না, আপনি শুনলেন না। শেফালির পরিণতি বদলাতে বললাম, সেটাও মানলেন না। আর এখন বলছেন মঞ্চে আমি থাকবোই না। লুজালুস ফাউলোডো ভোগাস। লুজালুস ফাউলোডো ভোগাস মানে কি? লুজালুস ফাউলোডো ভোগাস মানে লুজ ক্যারেক্টার নাট্যকার। বাহ, ভালো তো। লুজালুস ফাউলোডো ভোগাস। কি বলছিস পাগলের মতো বিড়বিড় করে? লুজালুস ফাউলোডো ভোগাস মানে কি? মানে তুমি বুঝবে না মা। আমি বুঝতেও চাই না। তোর কাছে একজন লোক এসছে, ড্রয়িং রুমে বসিয়েছে। এখন আবার কে আসলো? কি দেখ, আমি কি জানি। রিজভী ভাই, আপনি আমাকে ফোন দিলে তো আমি যেতাম। না ঠিক আছে, ভাবলাম আমি তোমার সাথে দেখা করতে আসি। চা দিতে বলি? দরকার নেই, চলো একটু বের হই, ঘরে ভালো লাগবে না। চলে আমি কি বলতে চাচ্ছি তুমি কি কিছু ধারণা করতে পারছো?
না রিজভি ভাই, আমি নিজেও ঠিক জানি না আমি কি বলবো। শুধু মনে হলো তোমার সঙ্গে একবার কথা বলি। জি বলেন। ঘটনা তো অনেক হলো, রাগ, অভিমান, সংঘাত। তুমি তো আমাকে অনেকদিন থেকেই চেনো। তুমি আমাকে কি হিসেবে দেখো বলো তো? মানে? তুমি যখন প্রথম এসেছিলে আমি তোমাকে থিয়েটারটা শিখিয়েছি, বুঝিয়েছি। নিশ্চয়ই। সেক্ষেত্রে আমি তোমার শিক্ষক বা গুরু, স্বীকার করো তো? আমি কেন স্বীকার করবো না রিজভি ভাই? তুমি বুদ্ধিমান ছেলে, খুব তাড়াতাড়ি তুমি থিয়েটারটা বুঝতে পেরেছিলে। কারণ আমি থিয়েটার ভালোবাসি। আমিও। কিন্তু মুশকিল হলো কি জানো, আমরা থিয়েটারটাকে ভালোবাসি কারণ আমরা নিজেদেরকে ভালোবাসি। আমাদের নিজেদের প্রকাশ, নিজেদের অস্তিত্ব, নিজেদের উত্থান একসময় থিয়েটারের সঙ্গে জড়িয়ে যায়। আমরা স্বার্থপর হয়ে যাই, সমষ্টির চেয়ে ব্যক্তি স্বার্থ বড় হয়ে ওঠে। তুমি আমার ছাত্র, হয়তো তুমি শিক্ষককে ছাড়িয়ে গেছো ইতিমধ্যে। আমি তেমন কিছু বলিনি রিজভি ভাই। না দীপু, এটা আমার উপলব্ধি। তুমি আমার চাইতে ভালো থিয়েটারটা বোঝো, তবুও তো আমি তোমার গুরু, তাই না? আমি তোমার শিক্ষক হিসেবে তোমাকে অনুরোধ করতে পারি, আদেশও করতে পারি, তাই নয় কি? জি নিশ্চয়ই, বলেন। দীপু, তুমি দলটা ভেঙে দিও না। আমি জানি সবাই তোমার পক্ষে আছে, তোমার দাবির যুক্তিও আছে, তবুও আমি তোমাকে বলবো তুমি দলটা ভেঙো না। রিজভি ভাই, দলটা তো আমি ভাঙতে চাইনি। আমি শুধু আমার নাটকটা পড়তে চেয়েছি, কিন্তু কোনোভাবেই আপনি রাজি হননি। না দীপু, ব্যাপারটা শুধু নাটকটা পড়া পর্যন্ত না, ব্যাপারটা এখন জয় পরাজয়ের। আমার নাটক পড়াতে আপনার পরাজয় এটা কেন ভাবছেন? ছাত্রের অর্জনে তো শিক্ষকের আনন্দও হতে পারত। সে হয়নি দীপু। আমি শিক্ষকের দাবি নিয়ে তোমাকে বলছি, যেমন দ্রোণাচার্য বলেছিলেন একলব্যকে। দীপু, তুমি দলটা ভেঙো না। তুমি তোমার নাটকটা পড়বেও না, করবেও না। হ্যাঁ দীপু, আমার জীবনে আমি থিয়েটার ছাড়া কিছু করিনি, সংসার করতে পারিনি, চাকরি করতে পারিনি। আমার পুরো অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে দলটা। এখানে আমি পরাজিত হতে চাই না দীপু। হয়তো আমার কাজে লিমিটেশন আছে, কিন্তু ভালোবাসা আছে প্রচুর। হাত ধরে বলতে হবে না রিজভি ভাই, আপনি আমার শিক্ষক। শুধুমাত্র এই একটি কারণে আমি মেনে নিচ্ছি, আমি দলটার করবো না রিজভি ভাই। আপনি নিশ্চিন্তে ফিরে যান। রোজি ওর বান্ধবীর বাসায় ছিল, আমি আর তোমার আপা গিয়ে নিয়ে আসলাম। আমি অবশ্য তোমাদের ওখানে পৌঁছে দিতে চেয়েছিলাম, কিন্তু ও রাজি হলো না। ও কয়েকটা দিন এখানেই থাকুক বাবু।
আপা, আমি একটু রোজির সাথে কথা বলতে চাই। ও এখন ভীষণ আপসেট, কথা বলতে চাইছে না। কিন্তু কথা তো বলতেই হবে। দেখো অপু, প্রথমে আমি ভেবেছিলাম দোষটা রোজেরই, কিন্তু সবটা শুনে তো আর আমি সেটা মেনে নিতে পারছি না। তোমাকে আমি প্রথমেই বলেছিলাম আজকালকার দিনে একান্নবর্তী পরিবার অত সহজ বিষয় না। তুমি আলাদা একটা ফ্ল্যাট নাও। কিন্তু আপা, সেটা তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। মানে আপনি তো সবকিছুই জানেন, আমাদের ফ্ল্যাটের বিষয়টা, 65 লাখ টাকা আর বিয়ের খরচ, সবকিছু মিলিয়ে আমি তো চাপের মধ্যেই আছি। এই চাপ তো তুমি নিজেই নিয়েছো কাঁধে। আর দ্বিতীয় বিষয়টাও তো খুব সহজ বিষয় নয়। ওই মেয়েটার সাথে উঠা বসা মোটেই গ্রহণযোগ্য নয়। আপা, বিষয়টা সেরকম কিছু না, আপনি শুধু এক পক্ষের কথাই শুনেছেন। আমি তো আমার বোনের কথাই শুনবো আর বিশ্বাস করবো, তাই না অপু? সেটাই তো স্বাভাবিক। স্বাভাবিক, কিন্তু যৌক্তিক না। তোমার কাজকর্ম যৌক্তিক হলে কথাবার্তাও যৌক্তিকই হবে। তুমি তুমি থামো থামো। অপু, রোজি 2-1 দিন এখানে থাকো। লেট হার কুল ডাউন। 2-1 দিন পরে নিয়ে যেও। আমার মনে হয় ওর একটু সময় দরকার। তুমি খেয়ে যেও অপু। না আপা, আমি একেবারে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে যাবো। অপু, খলিল জিবরান বলেছেন, man decides his happiness and sorrow long before he experiences it. কথাটা সত্য। আমাদের আনন্দ বেদনা আমাদেরই কর্মফল। মেয়েটা কে অপু? সকালে যাকে অফিসে দেখলাম। She is just an acquaintance. I will love to believe that, but you have to be careful about your life. এটা কেমন কথা? রাগ করে গেল না বলে। সারাটা দিন কি টেনশন। এখন তো চলে আসা উচিত ছিল। 2-1 দিন পরেই চলে আসবে মা। তোকে আরো শক্ত হতে হবে। এই বউয়ের কথায় উঠলে বসলে এরকমই হবে। আমি আবার কখন বউয়ের কথায় উঠলাম বসলাম? এই জন্যেই বিয়েতে আমি অমত করেছিলাম। বড় লোকের আহ্লাদি মেয়ে, কথায় কথায় রাগ করে। আরে বাড়ির বড় ছেলের বউ তুই, তার তো একটা দায়িত্ব থাকে, সেটা তাকে বুঝতে হবে। সে তো দায়িত্ব নিচ্ছে মা। কতটা নিচ্ছে সেটা আমি ভালো বুঝি। শোন, আরো শক্ত হবি, মিনমিন করবি না। হ্যাঁ রোকেয়া, এসব কি বলছো তুমি? বৌমা আমাদের ভালো মেয়ে, দেখো ওকে আদর করো, ও তোমার কথা মতো চলবে। কি আমি তাকে আদর করি না? এমন এক একটা কথা বলো না তুমি। এই, কালকে গিয়ে ওকে নিয়ে আসবি। আচ্ছা দেখি। দেখি টেখি না, সোজা গিয়ে নিয়ে আসবি। দেখো, সম্পর্ক কোনো জোরাজুরি ব্যাপার না, মানে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে একটা সম্পর্ক তৈরি হয়। 3টা বছর প্রেম করেছে, এটা তো কম সময় না। দেখো, প্রেম আর বিবাহ দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। প্রেমের সময় মানুষ সমস্ত ভালো জিনিসগুলো দেখতে পায়, তখন একজন আরেকজনের সামনে সেজে গুজে গিয়ে উপস্থিত হয়, তারা নতুন নতুন স্বপ্ন বোনে। আর বিবাহটা সম্পূর্ণ উল্টো ব্যাপার। বিবাহের সময় সমস্যাগুলো সামনে এসে দাঁড়ায়, তখন তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, দ্বন্দ্ব হয়, তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, আবার কখনো বিরহ হয়, কখনো মিলন ঘটে। শোনো,
এসব লেকচার আমাকে না দিয়ে তুমি প্রেম বিরহ বিষয়ক একটা বই লিখে ফেলো, তোমার সময়ও ভালো কাটবে, হাতেও দুটো পয়সা আসবে। মন্দ বলনি কিন্তু তুমি। ওষুধ খেয়েছ? খেয়েছি। রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। আর ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, একটু টেনশন করো না, আমি তো আছি, আমি দেখব। ওই ডাক্তার মাহমুদের কথা বলছিলাম, খুবই একটা ভালো মানুষ। ডাক্তার এরকমই হওয়া উচিত, ডাক্তারের ব্যবহারে রোগী অর্ধেক ভালো হয়ে যায়। পয়সা তো কম নিল না। আর পয়সা তো নয়, হাসপাতাল, ওটা সিস্টেমের ব্যাপার, বাকিটা সিস্টেমে চলে যায়। না 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 না, ব্যাপারটা মোটেই সহজ নয়। যে মেয়ের গাড়ির নিচে তুই অ্যাক্সিডেন্ট করলি, তার লাইসেন্স নিয়ে দৌড়াদৌড়ি করলি, ঠিক আছে মানলাম, কিন্তু রেস্টুরেন্টে হঠাৎ দেখা হয়ে যাওয়া আর কক্সবাজার পর্যন্ত পৌঁছে যাওয়া এটা মোটেই কোইন্সিডেন্স নয়, অসম্ভব। রোজি আজকে না গিয়ে ভালোই করেছে। হ্যালো পাপ, ব্যাপারটা ওদেরকে ওদের মতো হ্যান্ডেল করতে দাও না, ওরা তো ছোট মানুষ না। আমার কাছে কিন্তু ব্যাপারটা এমন কোনো সিরিয়াস কিছু মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে। শোনো, এই শাশুড়ি যে ঝামেলা পাকাবে সেটা আমি আগেই বলেছিলাম। শাশুড়ি এখানে কি ঝামেলা করলো? ঝামেলাটা হয়েছে অপুর সঙ্গে। ও তুমি বুঝবে না, এসব মেয়েরা খুব ভালো বুঝতে পারে। রান্নাঘর, মাসির খরচ, এই 14 জনের বোঝা, এসব সামলানো অত সহজ বিষয় না। সব মেয়ে চায় বিয়ের পর একটা নিজের সংসার করতে, নিজের মতো করে সংসারটা গোছাতে। তুমি আসলে কি বলতে চাইছো বলো তো? আমি চাইছি ওরা একটা আলাদা ফ্ল্যাট নিক, তাহলে ওই মাথা থেকে বোঝাও নেমে যাবে, আর অপু আর রোজি নিজেদেরকে অনেক বেশি সময় দিতে পারবে। আরে বাবা, ভাই বোন দুটো লেখাপড়া করছে, সামনে তারা কিছু একটা করবে, বোনটার বিয়ে হয়ে যাবে, থাকবে শুধু বাবা মা। আর বড় ছেলে হিসেবে বাবা মাকে দেখা তো অপুর কর্তব্য। ঠিক আছে, খরচ দেবে, কিন্তু একসাথে থাকাটা ভীষণ জটিল। জটিল ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, তুমি বসে বসে গবেষণা করো, আমি যাই ঘুমোই, সকালে আমার অফিস আছে। যাও, তুমি ঘুমোতে যাও, আমি একটু রোজিকে দেখে আসি। যাও। কিরে, শুয়ে পড়, রাত অনেক হয়েছে তো। ঘুম আসছে না। এত চিন্তা করিস না তো, 2-1 দিন যাক, দেখবি অপু নিজে এসে তোর পায়ে ধরবে। আমি চাই না ও এসে আমার পা ধরুক। আরে গাধা, প্রথম থেকেই টাইট দিয়ে রাখতে হয়, না হলে আর পরে কথা শোনানো যায় না। অপুকে তোর বিশ্বাস হয়? বিশ্বাস হয় বলেই তো বিয়ে করেছিলাম। পুরুষ মানুষকে অত বিশ্বাস করতে নেই। অনেক ভালো হাজবেন্ডও দেখবি হঠাৎ করে গাধার মতো কাজ করে বসে। এই জন্যই তোকে বলেছিলাম প্রথম থেকেই টাইট দিয়ে রাখতে, প্রথমেই গাধা মারতে। শোন, রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসা কোনো সমাধান নয়, এটা একটা টেকনিক মাত্র, স্বামীকে ভয় দেখানোর, বুঝলি? মনে রাখিস কথাটা। বের হই বা কোথায় যাব বলো? আমার শাশুড়ি বলেন মেয়েদের নাকি নিজেদের কোনো বাড়ি নেই, একটা স্বামীর বাড়ি আর একটা বাপের বাড়ি, সে সবসময় আশ্রিত। ওসব দিন আর নেই, এখন নিজেকে আওয়াজ দিয়ে চলতে হয়। আওয়াজ দেওয়া মানেই হচ্ছে আমি আছি, আর এই আওয়াজটাই জরুরি, বুঝলি? শোন, অপু অনেক ফোন দিবে, কিন্তু তুই আজ রাতে ওর কোনো ফোন ধরবি না, আর কালও তোকে নিতে আসলে তুই যাবি না। তারপরটা পরে দেখা যাবে, আপাতত ওকে টাইট দেওয়ার এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। শোন, অনেক রাত হয়েছে, তুই শুয়ে পড়। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now.